নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট ইউটিউব চ্যানেলের নতুন এপিসোড। আজকে আবার ফিরে এলাম বিহারের ইলেকশন নিয়ে। এই কারণে বিহারের ইলেকশন নিয়ে একাধিক এপিসোড আমরা করছি যে এবার বিহারের যে ইলেকশন আগামী নভেম্বর মাসে বা অক্টোবর শেষ থেকে নভেম্বর পর্যন্ত হবে এবং নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে তাদের নতুন বিধানসভা গঠন করতে হবে। এই ইলেকশনটা এই কারণে ভারতের সামগ্রিক রাজনীতিতে অসম্ভব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এইবারের ইলেকশনে এসআইআর করা হয়েছে এবং এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নামে ৬৫ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে। সেটা আবার কিছু নাম সংযোজিত হবে, কিছু নাম বাদ যাবে। ফাইনালি কি দাঁড়াবে সেটা ঠিক নেই। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট তার ফাইনাল ভার্ডিক্ট শেষ পর্যন্ত দেয়নি, নজরে রেখেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে অসম্ভব একটা মিথ্যা প্রচারকে কেন্দ্র করে, ধর্মীয় বিভাজনকে কেন্দ্র করে বিজেপি এবার বিহারে ঝাঁপিয়ে পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ সকলে বারবার অনুপ্রবেশ, রোহিঙ্গা, মুসলিম ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে যেভাবে বিভাজনের রাজনীতি করছে, অতীতেও তারা করেছেন, কিন্তু এই রকম ভয়ঙ্কর অবস্থা কখনো আসেনি। উল্টো দিক থেকে কংগ্রেস এই ইলেকশন যে হবে তার ভোট চুরি, অর্থাৎ ভোটার যে তালিকা তার গড়বড় এবং তাতে কিভাবে নাম বিজেপি কেটে দিচ্ছে বা বিজেপির লোকেরা কাটছে বিরোধীদের নাম বা নতুন নাম ঢোকাচ্ছে, এটা নিয়ে রাহুল গান্ধী যেভাবে সোচ্চার হয়েছে, যেভাবে ভোটার অধিকার যাত্রা করেছে তেজস্বী, রাহুল, দীপঙ্কর ভট্টাচার্যরা, সেটাও অতীতে হয়নি। উল্টো দিকে নীতিশ কুমারের শারীরিক অবস্থা, মানসিক অবস্থা ভালো না, সেটা তামাম বিহারবাসী জানেন। বিজেপি ঝাঁপিয়ে পড়েছে এই প্রথম তাদের কোনো মুখ্যমন্ত্রীকে বিহারের কুর্সিতে বসানোর জন্য। অন্যদিকে 20 বছরের অ্যান্টি ইনকামবেন্সি, দারিদ্র্যের পাশাপাশি ভয়ঙ্কর আনএমপ্লয়মেন্ট, মহিলাদের মধ্যে ক্ষোভ, সব মিলিয়ে বিহার যেন যত ইলেকশন এগিয়ে আসছে তত ফুটছে। আমার মনে পড়ে যাচ্ছে ঠিক এই অবস্থা বিহারে হয়েছিল 2005-এর ইলেকশনের আগে। এই রকম একটা পরিবর্তনের অবস্থা দাঁড়িয়েছিল। 2020-তেও মনে হয়েছিল পরিবর্তন হবে, কিন্তু পরিবর্তন হয়নি। সেই অবস্থা নতুন করে আবার বিহারে এবার দেখা দিয়েছে। কিন্তু বিহারের উন্নয়ন, প্রধানমন্ত্রীর ঘৃণা ভাষণ, মানুষে মানুষে বিভাজন, অমিত শাহ স্ট্র্যাটেজি, রামবিলাস পাসওয়ানের ছেলেকে চিরাগ পাসওয়ানকে দিয়ে নীতিশ কুমারের সিট কমিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা, এই সবের ওপরেও বিজেপি কিন্তু বা নীতিশ কুমার কিন্তু ভরসা করছেন মহিলা ভোটারদের ওপর, এবং সেই মহিলা ভোটারদের মন পেতে তার সেই ভরসা লক্ষ্মীর ভাণ্ডারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প প্রথম করেছিলেন, তারপর আরও 7-8টি স্টেটে ফলোড হয়েছে, যে মহিলাদের টাকা দেওয়া তার স্কিম, সেই স্কিমে হঠাৎ করেই নীতিশ কুমার সেপ্টেম্বর মাস থেকে নেমে পড়েছে। আপনারা যখন এই এপিসোড শুনছেন তখন জোর কদমে কাজ হচ্ছে এবং নীতিশ কুমার গ্যারান্টি করেছেন যে ইলেকশনের আগে মহিলাদের অ্যাকাউন্টে রাজ্যের যারা মহিলা রয়েছেন সব মিলিয়ে যদি ধরা যায় মহিলা ভোটার বিহারের প্রায় 3,77,00,000, তার মধ্যে 2,77,00,000 মহিলার অ্যাকাউন্টে 10,000 টাকা করে ইলেকশনের আগে তিনি পৌঁছে দেবেন। এটা আপনি ঘুষ বলতে পারেন, উপঢৌকন বলতে পারেন, সরকারি স্কিম বলতে পারেন। কিভাবে দিচ্ছেন না, অগাস্ট মাসের শেষে যখন অবস্থা মনে হয় ভালো নয়, যখন বিহারে ভোটার অধিকার যাত্রা চলছে, তখন নীতিশ কুমার এবং বিজেপি, অমিত শাহ তারা মিলে একটা সিদ্ধান্ত নেন যে মহিলাদের কোনোভাবে টাকা পাইয়ে দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। যে পথ শিবরাজ সিং চৌহান নিজে করেছিলেন মধ্যপ্রদেশে, ছত্তিশগড় ইলেকশনও ঠিক একইভাবে বিজেপি জিতেছিল, এবং মহারাষ্ট্র, তার পরবর্তীকালে ওড়িশা ইলেকশনও কিন্তু একইভাবে বিজেপি মহিলাদের
ঠিক ইলেকশনের আগে টাকা পাইয়ে দেয় এবং তার স্কিম ঘোষণা করে ইলেকশনে যেতে। সেই একইভাবে মহিলাদের টাকা পাইয়ে দেওয়া, কিন্তু সেটা একটু অন্য নামে। নীতিশ কুমার হঠাৎ অ্যানাউন্স করেন 23টা সেপ্টেম্বর, এই মাসে 23টা সেপ্টেম্বর ক্যাবিনেট অ্যাপ্রুভাল হয় জীবিকা প্রজেক্ট বলে একটি প্রজেক্ট, যে মহিলাদের যাদের বাড়ির লোক বা যারা সরাসরি সরকারি চাকরি করেন না বা সরকারি কন্ট্রাকচুয়াল জব করেন না, এই রকম মহিলাদের কোনো একটা সেলফ হেল্প গ্রুপে নাম লেখাতে হবে। সেই সেলফ হেল্প গ্রুপকে বিহার সরকার মাথা পিছু প্রত্যেক মহিলাকে 2 লাখ টাকা করে দেবে। প্রত্যেক মহিলাকে বিহার সরকার 2 লক্ষ টাকা দেবে। প্রাথমিকভাবে ভোটের আগে প্রত্যেকের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া হবে। সব মিলিয়ে প্রাথমিকভাবে সরকার 20,000 টাকা, 20,000 কোটি টাকা আউটলে করার সিদ্ধান্ত নিয়েছে। সব মিলিয়ে খরচা হবে 27,000 কোটি টাকা। বিহারে যেখানে ইনফ্রাস্ট্রাকচারে পিছিয়ে রয়েছে, আপনারা জানেন ভাগলপুরে 1 টাকার বিনিময়ে 33 বছরের লিজে আদানিকে জমি দেওয়া হচ্ছে পাওয়ার প্ল্যান্ট করার জন্য। এবং ঠিক এই মুহূর্তে বিহারের পরিযায়ী শ্রমিকের সংখ্যা ভয়ঙ্কর, বিহার ছেড়ে তারা মাইগ্রেট করেছে। আবার নতুন করে কর্মহীন হারিয়ে বিশেষ করে ট্যারিফ বসার পরে যে অবস্থা সৃষ্টি হয়েছে, তাতে বিশেষ করে বস্ত্রশিল্পের দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং আহমেদাবাদের বিভিন্ন কলকারখানা থেকে ট্রেন বোঝাই করে পরিযায়ী শ্রমিকরা বিহারে ঘরে ফিরছেন। এই অবস্থা দেখে আবার নীতিশ কুমার ঠিক 2 দিন আগে ঘোষণা করেছেন স্নাতকোত্তর পাস প্রত্যেক যুবককে 1,000 করে টাকা দেওয়া হবে। অর্থাৎ পুরো স্কিমটা টাকা বিলির ওপরে দাঁড় করিয়ে ভোটে যেতা, এইটা হচ্ছে মূল বিষয়। শুধু তাই নয়, এইভাবে টাকা ছড়ানো হচ্ছে। ঠিক ইলেকশনের আগে উইডো পেনশন বাড়িয়ে দেওয়া হয়েছে 400 টাকা থেকে 1,100 টাকা, মমতা কর্মীদের 300 টাকা থেকে 600 টাকা, আশা কর্মী প্রায় 95,000 বা 1 লক্ষ রয়েছেন, তারা মান্থলি পেতেন 1,000 করে দেওয়া হয়েছে 3,000 টাকা। এটার একটা মূল কারণ আছে। 2005 সালে জেডিইউ যখন নীতিশ কুমার ক্ষমতায় এসেছিলেন, প্রায় 21%-এর উপর জেডিইউ ভোট পেয়েছিল, বাকি ভোট বিজেপি পেয়েছিল তাদের এনডিএ জোটে। সেই ভোট কমতে কমতে 2020 সালে 15% নেমে এসছে। আসন সংখ্যা আপনারা জানেন 44টি আসনে নেমে এসেছিল। কিন্তু নীতিশ কুমার একটা সার্ভে করে দেখেছেন যে 167টি কেন্দ্রে পুরুষদের থেকে মহিলা ভোটারদের সংখ্যা ছিল বেশি, এবং তার মধ্যে প্রায় 90 থেকে 95টি কেন্দ্রে এনডিএ জয়ী হয়েছে। অর্থাৎ মহিলা ভোটাররা এই এনডিএকে, নীতিশ কুমারকে সামনে রেখে বিজেপি, নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড এবং রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ানদের যে জোট এখনো পর্যন্ত কি দাঁড়াবে পরিষ্কার নয়। নীতিশ এবং বিজেপির মধ্যে জোট প্রায় সম্পূর্ণ হয়েছে। আসন কে কটা পাবে তা নিয়ে টানাপোড়েন চলছে। তারা মহিলাদেরকে বেশি করে আকৃষ্ট করতে চাইছিলেন। প্রথমবার শরাববন্দি হয়েছিল, পরে আইন শৃঙ্খলা হয়েছে, অন্যান্য বিষয় হয়েছে, এবং এবার সরাসরি ফান্ড ট্রান্সফার। আমরা দেখেছি এই ক্যাশ ট্রান্সফার কিন্তু বিভিন্ন রাজ্যে আছে, মহারাষ্ট্রে আছে, ঝাড়খণ্ডে আছে, হরিয়ানা, অন্ধ্র, ওড়িশা, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়। কংগ্রেসও করেছে। কংগ্রেস ঘোষণা করেছে যদি তারা ক্ষমতায় আসে তাহলে মহিলাদের মাথাপিছু 2,500 টাকা করে দেওয়া হবে, সেই সঙ্গে 500 টাকা গ্যাস ফ্রি। কিন্তু নীতিশ কুমারের টাকাটা একেবারে হাতে গরম 10,000 টাকা এই পুজো মানে দশেরা এবং দিওয়ালির মাঝখানে ঢুকে যাবে প্রত্যেকের অ্যাকাউন্টে। আপনারা ভেবে দেখুন, বিহারের যে বড় উৎসব ছট পুজো, সেই ছট পুজোর আগে 2,77,00,000 মহিলা, 2,77,00,000 ভোটার, তারা প্রত্যেকে 10,000 টাকা করে অ্যাকাউন্টে পেয়ে যাবে। নীতিশ এখানে কিন্তু থেমে নেই। তিনি শিক্ষিত বেকাররা চাকরি পাচ্ছে না বলে বিহারে বেকারদের মধ্যে যে প্রবল অসন্তোষ সৃষ্টি হয়েছে, সেইটাকে থামাতে প্রত্যেক স্নাতক পাশ করার বেকারদের জন্য আপাতত 1,000 টাকা করে বেকার ভাতা চালু করে দিয়েছেন, এবং সেটা
দেওয়া শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসের শেষ থেকে অক্টোবর ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে, ফলে কতটা কি দিতে পারবেন জানি না, কিন্তু তাতে এনরোল করতে হবে। অর্থাৎ প্রবল বেকারিত্ব, প্রবল দারিদ্র সুযোগ নিয়ে মানুষকে কিছুটা টাকা দিয়ে ভোট পাওয়াটাই আপাতত বিজেপি নীতিশ কুমারের লক্ষ্য। আমরা দেখেছি কিভাবে ভোটের আগে নবীন পট্টনায়কের সরকারকে উড়িষ্যায় সুভদ্রা যোজনা যেটা করা হয়েছিল, মহিলাদের অ্যাকাউন্টে 50,000 টাকা দেওয়া হবে, তাদের অ্যাডভান্স চেক ফেলে দেওয়া হয়, তাদের মাসে মাসে মানে বলা হয় মাসে মাসে আপনারা টাকা পাবেন, এবং নবীন পট্টনায়কের দল হেরে যায়। আমরা দেখেছি বিজেপি একইভাবে মহারাষ্ট্রে মাঝি লড়কি বাহিন যোজনা যেটা করে 1,500 টাকা করে প্রত্যেক মহিলা, কিভাবে ভোটের আগে ঘোষণা করে এবং এনরোল করে এবং ভোটে জিতে। আমরা দেখেছি মধ্যপ্রদেশে যদিও মুখ্যমন্ত্রী বদল করে দেওয়া হয়, তবু শিবরাজ সিং চৌহান কিভাবে লড়কি বাহিন যোজনা চালু করেছিলেন, প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢোকান। ছত্তিশগড়ে দেখেছি মাতৃবন্দনা যোজনায় কিভাবে 1,000 টাকা করে ভোটের আগে ঘোষণা করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক একই পথে, অর্থাৎ এত বিভাজনের রাজনীতি, এত মুসলিম হেট্রেড, এত লালুর জঙ্গল রাজ, এত রাহুল এবং তেজস্বীকে গালাগাল, কোনোটাই কি তাহলে শেষ অবধি কাজে আসছে না? তাহলে টাকা ছড়িয়ে ভোটে জেতাটাই কি একমাত্র নীতিশের লক্ষ্য? অর্থাৎ নীতিশ কুমার বিজেপি অসম্ভব চাপে রয়েছেন মোদি, অমিত শাহ। চাপটা বেশি এই কারণে মোদির, যে জ্ঞানেশ কুমার ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, তাকে হাত করে যেভাবে বিহারে ভোট চুরির একটা প্রক্রিয়া তিনি চালু করেছেন, এবং আপনারা জানেন যে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না, এই রকম একটা আইন লোকসভায় পাশ করিয়ে নিয়েছে বিজেপি 2 বছর আগেই। অর্থাৎ কিচ্ছুটি করা যাবে না, জ্ঞানেশ কুমারকে সরানো যাবে না, তার বিরুদ্ধে মামলা করা যাবে না, তিনি যতই বিরোধী ভোটারদের নাম বাদ দিন এবং ফলস ভোটার ঢোকানো হোক, যতই একটা বাড়িতে 200-300 লোক ভোটার থাকুক, শেষ পর্যন্ত কতটা আবেদন গ্রাহ্য হবে না গ্রাহ্য হবে নীতিশ কুমারও জানেন না, বিজেপিও জানে না, আরজেডিও জানে না, কংগ্রেসও জানে না। নীতিশ কুমার এটা বুঝে গেছেন, আপাতত যদি মহিলাদের অ্যাকাউন্টে আমি 10,000 টাকা করে এই ছট পুজোর আগে ঢুকিয়ে দিতে পারি, তাহলে অনেকটাই ভোটে জেতা ইনশিওর হয়ে যাবে, এটা আশা করছেন। এটা মানেই যে তিনি ভোটে জিতবেন এরকম কোনো গ্যারান্টি কিন্তু কিছু নেই, কিন্তু টাকা ছড়িয়ে ভোটে জেতাটাই কি তাহলে এখন নরেন্দ্র মোদী, অমিত শাহ, নীতিশ কুমারের একমাত্র লক্ষ্য বিহারে? এই কারণে বারবার বিহার ইলেকশন হচ্ছে। বিহার ইলেকশন যদি ছলে বলে কৌশলে সাম দান দণ্ডভেদ করে যদি যেনতর প্রকারে বিহারের ইলেকশনটা জিতে যেতে পারে বিজেপি এবং নীতিশ কুমার, রাদার বিজেপি, তাহলে আপনারা জানেন যে গোটা ভারতে স্টিম রোলার বুলডোজার চলবে, গোটা ভারতে বিভাজনের রাজনীতি আরও বড় আকারে ধারণ করবে, এবং এসআইআরে বেছে বেছে গরিব মানুষ, দলিত মানুষ, মুসলিম, ওবিসিদের নাম বাদ দেওয়া হবে বিভিন্ন রাজ্যে। বিহার ইলেকশনটা তাই টাকা ছড়িয়ে জেতাটাই এখন নীতিশ কুমার বিজেপির লক্ষ্য। আমরা তাকিয়ে থাকব যে এই উপঢৌকনের রাজনীতি, এই পাইয়ে দেওয়ার রাজনীতি শেষ পর্যন্ত কতটা সফল হয় সেই দিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট, শেয়ার, লাইক করুন, ভিডিওটি যাতে বেশি দর্শকদের কাছে যায়। ভালো থাকবেন, নমস্কার।